আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। সকাল 10:30টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন, আহত হন আরও একজন। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আজিজ নামে এক বেকারি শ্রমিক নিহত হয়েছেন। সকালে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া গেল রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলিমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পিকআপ ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের কারণ কি? নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, সকাল 10টার সময় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটি উপজেলার কাউখালী ইউনিয়নের আসলে বেতাগি এলাকায় বেতাগি ইউনিয়নের রাবার বাগান এলাকায় অটোরিকশা এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন এবং 2 জনকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন এবং এই ঘটনায় একজন কিন্তু গুরুতর আহত আছেন এবং তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা। তবে প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন 5 ব্যক্তি কিন্তু আসলে বেতবুনিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাতে ওঠেন এবং তারা চট্টগ্রামের দিকে আসছিলেন এবং পিকআপটি রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক বাগানবাড়ি এলাকায় যাওয়ার পরপরেই কিন্তু দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে কিন্তু ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়। বাকি 2 জনকে গুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদেরকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাকে কিন্তু দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাকে হয়তো কিছুক্ষণের মধ্যে সেখান থেকে আনা হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা কিন্তু বলেছেন আসলে এই রোডটিতে কিন্তু খুব বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে, কোনো নিয়ন্ত্রণ নাই। অনেক সময় কিন্তু আসলে দেখা যায় যে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, কেউ কিন্তু আসলে যেভাবে গাড়ি চালানোর কথা সেভাবে কিন্তু তারা চালাচ্ছে না। তবে যদি ধীরে ধীরে গাড়ি চলাচল করতো তাহলে কিন্তু হয়তোবা এই দুর্ঘটনা ঘটতো না বলে তারা মনে করেন। তবে এই পর্যন্ত নিহত 5 জনের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। সেই 3 জনের মধ্যে একজন রাউজানের বাসিন্দা, একজন হাটাদারির বাসিন্দা, আরেকজন রাঙ্গামাটি কাউখালী এলাকার বাসিন্দা। এই নিহত 3 জনের মধ্যে যে পরিচয় পাওয়া গেছে সেখানে কিন্তু নুরনাহার বেগম নামও এক যাত্রী রয়েছেন। তবে আমাদেরকে ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছেন বিস্তারিত আরো পরে জানানো হবে। লাস্ট এই মুহূর্তে কিন্তু আসলে হাসপাতালে এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পোস্টমর্টম করে আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে স্বজনদের হাতে দেওয়া হবে। এবং কি ধন্যবাদ। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে মত বিনিময়ে বসেছে জামায়াত ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের 10 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকের শুরুতে আবদুল্লাহ মোহাম্মদ তাহের 54 বছরের দেশ নিয়ে জাতির মধ্যে হতাশা আছে উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ গড়তে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে হলেও কাঙ্ক্ষিত সংস্কারে সমর্থন দেবে জামায়াত ইসলামী। হাজারো জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে মত বিনিময়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে এ বিষয়ে আপনি কি জানতে পেরেছেন? সিনথিয়া, প্রথম দফায় কিন্তু 166টি যে সংস্কার প্রস্তাবনা ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেখান থেকে লিখিত আকারে কোন বিষয়ে একমত, কোন বিষয়ে দ্বিমত এবং কোন বিষয়ে আংশিক একমত সেই বিষয়টা কিন্তু আগেই জমা দেওয়া হয়েছিল।
এবং প্রত্যেকটি দলে জমা দিয়েছে। জামাত ইসলামীও অতীতে জমা দিয়েছিল এবং এবার দ্বিতীয় দফায় যে আলোচনাটি চলছে সেই আলোচনাটি মূলত যে বিষয়গুলোর ব্যাপারে দ্বিমত ছিল বা আংশিক একমত ছিল সেই বিষয়গুলো কিভাবে আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায় সেই ব্যাপারটা নিয়ে মূলত কিন্তু এবারের আলোচনার বিষয়বস্তু। এবং এখানে সংবিধান এবং নির্বাচন এবং বেশ কিছু মৌলিক যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোতেই মূলত এই আলোচনাটা চলছে। বিশেষ করে সংবিধানে যে মূলনীতিগুলো রয়েছে সেখানে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দিতে হবে। ঠিক তেমনইভাবে নির্বাচন কমিশনের যে সংস্কার রয়েছে সেই ব্যাপারটাও বলেছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যে সংস্কারটি দরকার সেটি অবশ্যই করতে হবে। কারণ নির্বাচনের জন্যই সবচেয়ে এতদিন ধরে বাংলাদেশের জনগণ, নাগরিকরা অপেক্ষা করে আছে এবং দরকার হলে পরে আরও কিছুদিন অপেক্ষা করবে, কিন্তু যথাযথ এবং স্বচ্ছ নির্বাচন যাতে হয় সেই প্রক্রিয়াটাকে নিশ্চিত করতে হবে। এইটি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এবং জামাতের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে তারা একটি দুর্নীতিমুক্ত এবং শান্তিপ্রিয় একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় এবং সেই দেখার ক্ষেত্রে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলোর ক্ষেত্রে তারা যে কোনো প্রকার ছাড় দিতেও রাজি আছে। এবং তবে একটি ব্যাপারে তারা কখনোই ছাড় দেবে না, সেটি হল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নবিদ্ধ হয় বা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় এমন যে কোনো প্রকার সংস্কার বা যে কোনো দেশের পক্ষ থেকে যদি কোনো রকমের হুমকি বা ধমকি আসে তাহলে সেই ব্যাপারগুলোতে জামাত কোনো রকমই ছাড় দেবে না এবং সেই বিষয়গুলো নিয়েই মূলত জামাত ঐক্যমত্যে পৌঁছাতে চায়। এবং তারা বলেছেন যে ঐক্যমত্যে দ্রুতই পৌঁছানো দরকার, কারণ যত ঐক্যমত্য যত বিলম্বিত হবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে, বিশেষ করে নির্বাচন কিন্তু তত পিছিয়ে যাবে। সেই বিষয়টা নিয়ে জামাতের পক্ষ থেকে ঐক্যমতকে বলা হয়েছে যে দ্রুততম সময়ে এই ঐক্যমত্যে পৌঁছানো দরকার এবং বাংলাদেশের জনগণের বেশিরভাগ জনগণের আস্থা এবং বিশ্বাস যে জায়গাতে প্রতিস্থাপিত হবে সেই বিষয়ে যেন সবাই ঐক্যমত্যে আসে। সিনথিয়া, ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে একটি পরিবর্তনের বাংলাদেশ দেখার জন্য। তাই দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন ও অনিয়ম, দুর্নীতি দূর করতে সংস্কার জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। পরিবেশ বিপর্যয় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পরিবেশ বিপর্যয়ের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে পুরুষের তুলনায় নারীদের মৃত্যুর সম্ভাবনা 14 গুণ বেশি। পরিবেশ আন্দোলন হচ্ছে মানুষের জীবন এবং জীবিকা। শিক্ষার্থীরা একটা চরম আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগটা কেন করেছে? তারা করেছে দেশটা যেভাবে চলছে সেভাবে চলাটাকে তারা উচিত মনে করছে না, তারা ন্যায় মনে করছে না, ন্যায্য মনে করছে না। সেই ব্যবস্থাটা ভেঙে দিয়ে নতুন একটা ব্যবস্থা তারা গড়তে চাচ্ছে। এই জন্যই তো এই আত্মত্যাগ। ফলে আপনাদের পরিবর্তন এনে দেওয়ার জন্য যে চরম আত্মবিসর্জন, সেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই, ওই আত্মবিসর্জনটাকেই ধারণ করে নিজেদের ক্যারিয়ার পাথের কথা ভাববেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে হবে। বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার জন্য দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর 2:15 ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। শনিবার স্থানীয় সময় সকাল 9:30 দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। অধ্যাপক ইউনূস আগামী রোববার রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।